আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের ঐতিহাসিক রায় চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর, আইনজীবীদের সন্তোষ। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে দীর্ঘদিনের আন্দোলনের সফলতা পেল বিএনপি, গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে, মন্তব্য আমির খসরুর। গুলির নির্দেশ আমার নয়, বাংলাদেশের আইনের, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। এবং বগুড়া পৌরসভার বেশিরভাগ সড়ক ও অলিগলিতে ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দূষণ, শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ থেকে আসা আপিল মঞ্জুর করে এই রায় দেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2008-এ একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ। 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া 10ম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন 153 জন। পরবর্তী 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে। জুলাই গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুরু হয় আপিল শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আইনজীবীরা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে নিজের অনিবার্যতা প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে যেমন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তেমনি রাষ্ট্রের জনগণ ফিরে পেল তার ভোটের মালিকানা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তাঁর আশা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন বানচালের সব ধরনের অপচেষ্টা চলছে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অচলাবস্থার অবসান হবে না। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ করার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। গুলির নির্দেশ আমার নয়, বাংলাদেশের আইনের। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জি.এম. তসলিমের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এই ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেই আইন প্রয়োগের পাশাপাশি এসব না করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না। আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি ডিএমপি কমিশনার মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সদস্যদের গুলি করার যে নির্দেশনা দিয়েছেন তার ব্যাখ্যা দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। মব নিয়ন্ত্রণে পুলিশকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কাম্য নয় বলেও জানান কমিশনার। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। সাইবার অপরাধ দমনে এই সেন্টার চালু করেছে ডিএমপি। এর মাধ্যমে ভুক্তভোগীদের 24 ঘন্টা সেবা দেওয়া হবে। জি.এম. তসলিম, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের বৈঠক। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে এজেন্ডাভুক্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।
এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ৩ বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। কাল বিকেলে সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্মদিনে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বিবেচনায় দলীয়ভাবে কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। ২০১৬ সালে ষষ্ঠ সম্মেলনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের ঘটনার বিচারের দাবিতে নগরীর কাজলা গেইটের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বুধবার রাত 11টার দিকে কাজলা এলাকার একটি ক্যান্টিনে খেতে গেলে 2 শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। হামলায় আরও 1 শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর সকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটের সামনে মহাসড়ক অবরোধ ও কাঠের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য এবং অনিয়মের প্রতিবাদে রাঙ্গামাটিতে 2 দিনের হরতাল চলছে। আজ প্রথম দিনেই প্রায় অচল হয়ে পড়েছে শহর। বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, চলছে না যানবাহন। পার্বত্য জেলা পরিষদের চাকুরি নিয়োগে জাতিগত কোটা সংরক্ষণ না করা এবং নানামুখী অনিয়মের অভিযোগ তুলে সকাল 6টা থেকে 2 দিনের হরতাল পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এমনকি 5 উপজেলার সঙ্গে নৌযান চলাচলও বন্ধ। সকাল থেকে বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল, তবে জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। বর্জ্য অব্যবস্থাপনার কারণে বগুড়া পৌরসভায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ময়লা আবর্জনার স্তূপ। বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং জোন। ফলে বাধ্য হয়ে যত্রতত্র ময়লা ফেলছেন বাসিন্দারা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা একসময় গোটা উত্তরাঞ্চলের মডেল হলেও বর্তমানে নাগরিক সেবার মান তলানিতে। প্রায় 7 লাখ বাসিন্দার এই শহরে নেই বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন শহর জুড়ে গড়ে 250 থেকে 300 টন বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং স্পট। যেখানে সেখানে ময়লা ফেলায় ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এখানে ময়লা জমে থাকে, পথচারী আমাদের এলাকার ছেলে পেলে স্কুল যেতে পারে না। বন্ধ লাগে, মনে করেন যাওয়া যায় না, এটা একটা সমস্যা না। পানি জমতো একটুতেই, বৃষ্টি হলে অনেক পানি হতো। পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের রোগ ব্যাধি ছড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় শুধু পরিবেশ দূষণ নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বর্জ্য এগুলো যেমন রোগ ছড়ায়, এগুলো যদি আমরা ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারি তাহলে এটা আমাদের জনগণের মধ্যে
রোগ ছড়াবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় আন্তরিক তাদের প্রশাসন। শুধুমাত্র আমাদের জায়গা সংকটের কারণে এবং এই ময়লাকে যে প্রক্রিয়াজাতকরণ করার বিষয়টা, সেটার কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সঠিক পরিকল্পনা, সেবা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন চান বগুড়া পৌরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধোয়াশার গ্রামে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল দলিল করার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ও স্থানীয় দলিল লেখকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রায় ৩ বছর আগে মারা যাওয়া রেহানা বেগমকে জীবিত দেখিয়ে অন্য এক নারীকে তার পরিচয়ে সাজিয়ে দলিল সম্পন্ন করা হয়েছে। মাদারীপুর থেকে শফিক স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ডাসার উপজেলার দক্ষিণে ধুয়াশার মৌজার সাবেক ৬১ নং খতিয়ানের আক্কেল আলী কবিরাজের কাছ থেকে ১৯৬১ সালে ৩১% জমি কেনেন মাহফুজা বেগম। পরে বিআরএস খতিয়ানের ৩৬৭ নং দাগে তার নামে রেকর্ড চূড়ান্ত হয়। মাহফুজা বেগমের মৃত্যুর পর রেহেনা বেগম সহ অন্যান্য সন্তানরা ওয়ারিশ সূত্রে জমির মালিক হন। রেহেনা বেগম মারা যান ২০২১ সালে, কিন্তু অভিযোগ অনুযায়ী ওই মৃত রেহেনা বেগমকে জীবিত দেখিয়ে তার জায়গায় হাজির করা হয় সীমা আক্তার নামে এক নারীকে, যিনি আসলে মৃত রেহেনার বড় ভাইয়ের স্ত্রী। বাবার নাম পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে ১.৬৬% সহ মোট ২৪.৪৭% জমি বাবুল হাওলাদার ও কোহিনুর বেগম দুইজনের নামে রেজিস্ট্রি করা হয়। ঘটনা ধামাচাপা দিতে ভূমি অফিসের অসাধু কিছু কর্মচারীদের সহায়তা নিয়েছেন তারা। তবে জানাজানি হওয়ার পর এ বিষয়ে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। সেই জমিটা সেই মৃত ব্যক্তির নামে অন্য একজনকে দাঁড় করে, বিশেষ করে আমার যে মামার স্ত্রী, উনি দাঁড়াইছে আমার খালা সেজে, ওনার মাধ্যমে জমিটা দলিল করা হয়েছে। মৃত ব্যক্তির দিয়া অন্য একজনের দাঁড়াইয়া এই সম্পত্তি আমারই হার অভিযোগের পরেও এ বিষয়ে কিছু অবগত নয় বলে জানান সেই ভুয়া দলিলে উল্লেখিত মালিক সীমা আক্তারের স্বামী। রেহেনা বেগম মারা গেছে ২০২১ সালে। ওই রেহেনা বেগমের পাটে উনি মনে একটা ২০২৪ সালে একটা জমি দলিল করে দিয়েছিল, তাই তো? না, উনি দেয়নি ভাইয়া। দিছে কে? ওটা দিয়ে কেস চলতেছে, ওটা কেস চলতেছে, আমরা সবাই ওটা নিয়ে যদিও সিআইডি বলছে এরই মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। তাই তাহলে এটা জাল করা হয়েছে, তাই তো? না, জাল করা হয়েছে, প্রমাণ হয়েছে না? এদিকে অসঙ্গতি থাকা সত্ত্বেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার। আমি এখন শুনেন, আমি শিবচরে জয়েন করতে প্রায় ৪ মাস, ঠিক আছে? আমি কাগজপত্র না দেখে তো কোনো কিছু সম্বন্ধে বলতে পারবো না। তখন তো আপনার আমলে এটা দলিলটা হয়েছে। এখন যে অফিসার আছে ওখানে, আপনি অফিসারের সাথে কথা বলেন, উনি বলতে পারবেন। অথচ গত বছরের ২৯ সেপ্টেম্বর কালকিনি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। ২৪.৪৭% জমির মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১৯ শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী। তারা খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার বাসিন্দা। ৩টি এনজিও সংস্থার উদ্যোগে দুদেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তারা। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বেশিরভাগই মানব পাচারের শিকার হয়ে ভারতে যায়। থানা থেকে আনুষ্ঠানিকতা শেষে এনজিওর উদ্যোগে নিজ নিজ শেল্টার হোমে রাখে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
অনলাইন সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো মাছ ও শুটকি রপ্তানি। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে তা এখনো নিশ্চিত নয়। আখাউড়া স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন জানায়, মাছ ও শুটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়, কিন্তু গত 13ই নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এক চিঠিতে জানায় এই সার্টিফিকেট আর ম্যানুয়ালি নয়, অনলাইন পদ্ধতিতে নিতে হবে। কিন্তু অনলাইন সার্টিফিকেট কার্যকর করতে মৎস্য অধিদপ্তর কোনো উদ্যোগী নেয়নি। গত বুধবার প্রায় 2 কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেওয়া হলেও তা ভারতে পাঠানো সম্ভব হয়নি। এবার থাকছে অর্থ সংবাদ। কম সময়ে অধিক লাভজনক হওয়ায় আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন ফরিদপুরের চরাঞ্চলের কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে শুধুমাত্র চীনা বাদামের চাষ হলেও এখন পাল্টেছে সেই চিত্র। চরাঞ্চল জুড়ে আবাদ হচ্ছে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। স্বল্প সময়ে অধিক ফলন পাওয়ায় দিন দিন এসব অঞ্চলে বাড়ছে এই জাতের পেঁয়াজের আবাদ। আর কদিন পরই বাজারে তোলা হবে এই পেঁয়াজ। কৃষকরা বলছেন, সারের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আমি এই বছর 10 বিঘা পেঁয়াজ লাগাইছি, আগাম জাতের পেঁয়াজ। আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। গত বছর পেঁয়াজ ক্ষেত করতাম 900 বস্তা সার কিনতাম, এই সার এবার কিনা লাগতেছে আমাকে 1600 বস্তা। 15-20 দিন পরে পেঁয়াজটা উঠবে, ভালো দাম পাবো, এই জন্য ভালো যত্ন নিতেছি পেঁয়াজের। 50 টাকা 60 টাকা কেজি থাকে, তাই লাভবান হইতে পারো। মুড়ি কাটা পেঁয়াজ চাষে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। তারা যে বীজ পেঁয়াজটা কিনে, যেটাকে আমরা গুটি পেঁয়াজ বলি, সেই গুটি পেঁয়াজটা ভালোভাবে শোধন করার জন্য এবং যে সারের পরিমাণটা, যে কি পরিমাণ সার দিলে আমরা সঠিকভাবে চাষাবাদ করতে পারবো এবং ভালো ফলন পাবো। জেলায় এবছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5200 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে 21শে নভেম্বর সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। এই সাক্ষাতের ফলে দুই নেতার মধ্যে চলমান ক্ষমতার উত্তাপ কমে আসবে। নিউ ইয়র্কের উন্নয়নে এই সাক্ষাৎ বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন স্থানীয়রা। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হারপিক বাংলাদেশ। এতে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যানিটেশন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর আব্দুল্লাহ আল মুঈদ। অনুষ্ঠানে রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার রাকিব উদ্দিনের পরিচালনায় একটি প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম, এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ এবং রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হারপিকের নতুন সংস্করণ দীপু টুসি হাইজিন অভিযান কমিক বইয়ের মোড়ক উন্মোচন। এবার খেলার খবর। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি রান নিতে গিয়ে মুশফিকুর রহিম খরচ করলেন 8 বল। তাতেই ইতিহাসের ভিতরে আরেক ইতিহাস লিখে ফেললেন মুশফিক। ১০০তম ম্যাচটা সেঞ্চুরি দিয়ে রাঙালেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ দলের সমর্থকরাও রঙিন হলেন সাফল্যের আলোয়। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক।
পরের বলেই লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের 20তম 50। নিজের 100তম টেস্টে মুশফিকুর রহিম 106 রান করে সাজঘরে ফেরেন। মুশফিকের মাইল ফলকের ম্যাচে 158 বলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। আগের দিনের 4 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 387 রান। লিটন 103 এবং মিরাজ 30 রানে অপরাজিত আছেন। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর ভারতকে 1-0 গোলে পরাজিত করার পর ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে জামাল হামজারা। এখন 180তম স্থানে আছে হাভিয়ের ক্যাব্রেরার দল। আর বাংলাদেশের কাছে হেরে 6 ধাপ পিছিয়ে 142তম স্থানে আছে ভারত। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতির শেষের 24 ঘন্টার মধ্যে চলতি বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা উইন্ডোয় 2টো ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীতে একটি বৈষম্যহীন মেধাভিত্তিক সমাজ নিশ্চিত করতে চান বলে জানালেন তার উপদেষ্টা মাহদি আমিন। সকালে মিরপুর 13-তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, সবার আগে বাংলাদেশ গড়ার তারেক রহমানের বক্তব্যকে ধারণ করেই দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন দলের নেতাকর্মীরা। আমরা 5 তারিখের পরে নতুন একটি প্রত্যয় নিয়ে, নতুন একটি সূর্যের আলোর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ অতিথিরা। এতে অংশ নিচ্ছে দেশের 46টি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে পাঠানো আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ফরাগ আরমান। তরুণদের মধ্যে উদ্দীপনা ছড়ানোর আশা নিয়ে দেশের 48টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের সাফল্য কামনা করে তিনি বলেন, ইস্পাহানির মতো দেশের অন্য কোম্পানিগুলোর উচিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা। দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম না, তাই এখানে প্রত্যেক প্লেয়ার they can show themselves. So Prothom Alo and Ispahani, they're giving them a platform. So এখানে maybe in the future আমরা দেখতে পারি 3-4টা ন্যাশনাল টিম প্লেয়ার। So it will be a good benefit for the whole nation না। এই টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার উঠে এসে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে, এমনই আশা মিডিয়া পার্টনার এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদের। প্রথম আলো এবং ইস্পাহানি একসাথে যে আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয় এবং এটিএন বাংলা বরাবরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। সেই জায়গা থেকে এটিএন বাংলার একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে এখানে, তারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এই টুর্নামেন্টের খেলার ব্যাপারে দলগুলোর অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত। আগামীতে দলের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। মাঠ পাওয়া যায় না, অর্গানাইজিং একটু ডিফিকাল্ট, ইউনিভার্সিটি সময় দিতে পারে না, অনেক কিছু আছে। আমার খুব ভালো লাগছে যে লেভেল খেলা যে বাড়তেছে, আমাদের কোয়ালিটি যে বাড়তেছে। অ্যান্ড অনেক ছেলেরা এখন সুযোগ পাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। অনেক ইউনিভার্সিটি এখন ফুটবল স্কলারশিপ দিচ্ছে। তো ফুটবল যারা ভালো খেলে একটু সুযোগ হয়ে গেছে তাদের একটু স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি যাওয়া, এটা আমাদের জন্য খুব ফুলফিলিং। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য ইস্পাহানির অবদানের কথা জানান ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপনা মহাপরিচালক ওমর হান্নান। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে, স্কুল লেভেলে, এখান থেকেই তো খেলোয়াড়রা তৈরি হয় জাতীয় পর্যায়ে খেলার জন্য।
সেই কারণেই আমরা গত 3 বছর ধরে এটা চেষ্টা করছি, যেটা এটা তৃতীয় প্রয়াস এবার। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে 5-4 গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে হারায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের ঐতিহাসিক রায় চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর, আইনজীবীদের সন্তোষ। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে দীর্ঘদিনের আন্দোলনের সফলতা পেল বিএনপি, গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে, মন্তব্য আমির খসরুর। গুলির নির্দেশ আমার নয়, বাংলাদেশের আইনের, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। এবং বগুড়া পৌরসভার বেশিরভাগ সড়ক ও অলিগলিতে ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দূষণ, শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।